একটি ছোট্ট গ্রামে সুকুমার তার স্ত্রী কমলাকে নিয়ে বসবাস করত। সুকুমারের এখনো জমি ছিল। সে জমিতে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল, আর সেসব গাছে ফল উৎপাদন করেই সুকুমার তার দিন কাটাতো। কি গো সুকুমার দাদা, তোমার ফল গাছগুলোতে তো দেখছি এই বছর খুব ভালোই ফল ধরেছে গো। এবার তো মনে হচ্ছে তোমার এই ফল গাছগুলোতে অনেক ফল ধরবে গো। তা বলি কি, তুমি তোমার এই ফল গাছগুলোর ঠিক মতো একটু যত্ন আত্তি করো। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস। ভগবানের আশীর্বাদে খুব ভালোই ফলন হয়েছে। তাছাড়া আমিও খুব ভালোভাবেই যত্নআত্তি করছি। দেখি এবছর আবার ফলের কেমন দাম হয়, কারণ দামের উপর নির্ভর করেই তো লাভ লসটা বোঝা যাবে। বল, তা বলছি কি ধীরেন, এবার তোর ফসলের কি অবস্থা বলতো? সে আর তোমাকে কি বলবো দাদা, খুবই ভালো অবস্থা। আমার জমিতে সব ফসল বেশ ভালোই হয়েছে। যাকগে দাদা, এবার আমি আসি গো। আমার আবার কিছু জমিতে একটু সার পানি দিতে হবে, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। এসব কথা বলে ধীরেন সেখান থেকে চলে যায়। আর সুকুমার তার ফল গাছের গোড়ায় জল দিতে থাকে। এভাবে সুকুমার তার ফল গাছগুলোর যত্ন আত্তি করত। একদিন হঠাৎ করেই নির্ঝর জলোচ্ছ্বাস হয়। সেই জলোচ্ছ্বাসের জল ফুলপুর গ্রামের উঁচু স্থানগুলোতে উঠে পড়ে, এমনকি সেই জল সুকুমারের ফলের বাগানেও ঢুকে পড়ে। কি গো বৌদি, তোমাদের তো দেখছি একই অবস্থা। জানো তো, আমার জমিতেও জলোচ্ছ্বাসের নোনা জলগুলো ঢুকেছে গো। আর আমার বাকি জমিগুলো একটু উঁচু থাকায় সেগুলোতে তেমন একটা ক্ষতি হয়নি। তবে হ্যাঁ, আমি অন্য জমিগুলোর ফসল দিয়ে ক্ষতিগ্রস্ত জমিগুলোর ক্ষতিপূরণটুকু অন্তত মেটাতে পারবো। হ্যাঁ রে, তা তো বুঝতেই পারছি। তাছাড়া তোর তো অনেকগুলো জমি আছে বল, তার জন্যই তো তোর খুব একটা গায়ে লাগছে না। কিন্তু এবারে আমি কি করব বলতো, আমার তো একটা মাত্রই জমি ছিল। আমার জমিতে জল উঠে যে একাকার অবস্থা। যাই হোক, যদিও বা এখন জল নেমে গেছে, কিন্তু জলের লবণাক্ত স্তরগুলো এখনো যে জমিতেই পড়ে আছে। এই অবস্থায় তো আমি কিছুতেই আমার জমিতে চাষাবাদ করতে পারবো না বল। তবে কি সুকুমার দা, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি গো। এতে করে তুমি উপকৃত হলেও হতে পারো। তুমি বরং এক কাজ করো দাদা, তুমি তোমার জমির উপরের অংশ তুলে ফেলো। আমি এটাই বলতে চাইছি যে উপরের অংশের যে মাটিগুলো আছে সেগুলো তুমি তুলে ফেলো, তারপর তুমি সেই জমিতে জৈব সার দাও। দেখবে তোমার ফসল অনেক ভালো হবে। এতে করে তোমার জমির উর্বরতা ফিরে আসবে, আর দেখবে তোমার চাষাবাদ আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এসব কথা বলে ধীরেন সেখান থেকে চলে যায়। ওগো শুনছো, আমি কি বলছি একবারও কি শুনেছো? যে কদিন তুমি চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকবে সে কদিন সংসার চলবে কি করে? হ্যাঁ, তাই তো আমি ভেবেছি আমি এই কদিন না হয় জঙ্গল থেকে ফল সংগ্রহ করে নিয়ে এসে বাজারে বিক্রি করি, আর তাতে করে যে টাকা হবে তা দিয়ে আমাদের সংসার সে কদিন একটু ভালোভাবেই কেটে যাবে। কি গো, হা করে তাকিয়ে আছো কেন? তুমি কি বলো? কমলার এসব কথা শুনে সুকুমার রাজি হয়ে যায়। এরপর কমলা তার ভাবনা মতোই জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন কমলা ফল সংগ্রহ করতে গিয়ে দেখে একটা কাঁঠাল গাছে বড় একটা কাঁঠাল ধরে আছে। এত বড় কাঁঠাল দেখে তো কমলা ভীষণ খুশি হয়ে যায়। সে খুশি মনে সে কাঁঠালটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আরে আরে বাহ গিন্নি, আজ তো দেখছি তুমি অনেক বড় একটা কাঁঠাল পেয়েছো। যা, বেশ ভালোই হয়েছে বাবা। বলছি কি গিন্নি, আজ তুমি এই কাঁঠালটা বিক্রি করলে অনেক টাকা পাবে গো। তুমি আর দেরি করো না, যাও এই কাঁঠালটাকে নিয়ে তুমি বরং বাজারে চলে যাও। এরপর কমলা সেই কাঁঠালটিকে নিয়ে বাজারে চলে যায়, কিন্তু এত বড় একটা কাঁঠালের সঠিক দাম দিয়ে কেউই আর সেই কাঁঠালটি কিনতে চায় না। আবার এত বড় কাঁঠাল কেউ সেভাবে কিনতেও চায় না। তাই বাধ্য হয়ে কমলা মন খারাপ করে সেই কাঁঠালটি নিয়ে বাড়িতে ফিরে আসে। কি গো গিন্নি, বলি তোমার আবার কি হয়েছে? কাঁঠাল বিক্রি করতে এই তো বাজারে গেলে, তাছাড়া তুমি মুখটা এমন বার করে আছো কেন বলো তো? কি হয়েছে তোমার, বলো আমাকে। তোমাকে আমি আর কি বলবো গো, এই কাঁঠালটা অনেক দামে বিক্রি করব বলে কত আশা নিয়ে আমি বাজারে গেলাম, কিন্তু এই কাঁঠালটা তো বাজারে কেউ কিনলোই না। এত বড় কাঁঠাল কি আর কেউ কিনতে চায় বলো? সবাই শুধু একটা কথাই বলে, এত বড় একটা কাঁঠাল কেনার মতো টাকা আমাদের কাছে নেই। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না তো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, এত বড় একটা কাঁঠাল যদি কেউ কিনতে না চায়, তবে এক কাজ করা যাবে। আমরা এই কাঁঠালটাকে কেটে টুকরো টুকরো করে বাজারে বিক্রি করব। তুমি একদম ঠিক কথা বলেছো গো। তবে আর দেরি কেন, আমি এক্ষুনি এই কাঁঠালটাকে কাটার ব্যবস্থা করছি। এসব কথা বলে কমলা ঘরে চলে যায়, আর একটা দা নিয়ে বাইরে বেরিয়ে আসে। দা দিয়ে কাঁঠালটি কাটতেই সেই কাঁঠালের ভেতর থেকে ছোট্ট একটা পরীকন্যা বেরিয়ে আসে। এসব ঘটনা দেখে তো সুকুমার আর কমলা দুজনেই খুব অবাক হয়ে যায়। খুব অবাক হয়েছে মনে হচ্ছে, একদম দুজনে
হা করে আমার দিকে তাকিয়ে আছো। অবশ্য অবাক হওয়ার মতোই তো ঘটনাটা ঘটেছে, তাই না? তোমরা নিশ্চয়ই ভাবছো কাঁঠালের ভেতর থেকে পরি কি করে বের হলো। তবে শোনো শোনো আমার কাছে, অনেক বছর আগে আমি পৃথিবী ভ্রমণ করতে এসেছিলাম। পৃথিবী ভ্রমণে এসে তো আমি একটা তান্ত্রিক বাবার নজরে পড়ি। তান্ত্রিকের কাছ থেকে বাঁচার জন্য আমি একটা ঋষি বাবার কাছে যাই। তখন ঋষি বাবা তৎক্ষণাৎ জাদু করে আমাকে একটা ছোট্ট বাচ্চায় পরিণত করে। আর তাছাড়া এই বিশাল কাঁঠালটির মধ্যে আমাকে সে বন্দি করে রাখে। কিন্তু তখন তো আমি কাঁঠালের ভেতর বন্দি হয়ে ওই তান্ত্রিকের হাত থেকে ঠিকই মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমি এই বড় কাঁঠালের ভেতর থেকে একেবারে মুক্তি পাইনি। তাই তো আমি এই বড় কাঁঠালটার ভেতরে বন্দি হয়ে গাছে ঝুলেছিলাম। অবশেষে এতদিন পর তোমরা কিনা আমাকে মুক্ত করলে, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর সেই জন্য আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এবার তোমরা আমাকে বলো তো, কি সাহায্য করলে তোমরা অনেক উপকৃত হবে? এসব কথা বলে পরি তার চোখ বন্ধ করে, আর চোখ খুলে পরি তার জাদুশক্তি দিয়ে কিছু কাঁঠালের বীজ নিয়ে আসে। আমি আমার দৈব দৃষ্টি দিয়ে তোমাদের সব সমস্যাটা দেখেছি, আর তাছাড়া জলোচ্ছ্বাসের কারণে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে সেটাও আমি জানি। আর তাই তো আমি এই কাঁঠাল বীজগুলো তোমাদেরকে দিয়েছি। তোমরা এসব তোমাদের জমিতে রোপণ করে দেবে, আর দেখবে এক মুহূর্তের মধ্যে অনেক অনেক কাঁঠাল গাছ হয়ে গেছে। সেই সব গাছে প্রতিদিন অনেকগুলো করে কাঁঠাল ধরবে। আর শোনো, সব গাছের মধ্যে থেকে একটি গাছে প্রতি পূর্ণিমার রাতে একটি করে সোনার কাঁঠাল ধরবে, যা তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এসব কথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এভাবে পরির কথা মতো সুকুমার আর কমলা তাদের জমিতে সেই কাঁঠাল বীজগুলো রোপণ করে, আর তৎক্ষণাৎ সত্যি সত্যি সে বীজগুলো থেকে অনেকগুলো কাঁঠাল গাছ পরিণত হয়, আর সেই সব গাছ ভর্তি কাঁঠাল ধরে। এরপর প্রতি পূর্ণিমা রাতে একটি গাছে একটি করে সোনার কাঁঠাল হয়। এসব দেখে তো সুকুমার আর কমলা দুজনেই খুব খুশি হয়। দেখেছো তো গিন্নি, একেই বলে গরিবের কপাল। আমাদের গাছে এত এত কাঁঠাল ধরেছে, আমরা চাইলেই এই সব কাঁঠাল বিক্রি করে সারা জীবন বসে বসে খেতে পারতাম, তার উপর আবার পেলাম সোনার কাঁঠাল। সত্যি গো, এটাই হচ্ছে গরিবের কপাল। ছাগলটাকে আজ বের করলাম না, কত বেলা হয়ে গেল। যাই গিয়ে দেখি ওর কি অবস্থা। কি হয়েছে তোর? তুই এভাবে ছটফট কেন করছিস? তোর অনেক খিদে পেয়েছে তাই এমন করছিস, তাই না? না না বুড়িমা, দেখো না আমার পায়ের কাছে একটা সাপ এসেছে। অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। ওই সাপটাকে দেখে আমার অনেক ভয় লাগছে। তুমি তো আমাকে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছো, তাই তো আমি এখান থেকে সরতেও পারছি না। কোথায় সাপ? এটা তো একটা ছোট্ট সাপের বাচ্চা, তুই একে ভয় পাস না। এই বাচ্চা সাপটা মনে হয় আঘাত পেয়েছে, কতটা ক্ষত লেগে আছে ওর গায়ে। এ কথা বলে সাপটিকে বুড়ি নিজের কোলে তুলে নিল। কি করছো বুড়িমা? তুমি এই বাচ্চা সাপটিকে নিজের কোলে কেন তুলে নিচ্ছ? ওই সাপটি যদি তোমাকে কামড়ে দেয় তাহলে তো তুমি এক্ষুনি মারা যাবে। তাড়াতাড়ি ওকে কোল থেকে নামাও বুড়িমা। না রে, কিছুই হবে না, তুই ভয় পাস না। ও আমাদের কিছুই করবে না, কারণ ও জানে আমি ওর ক্ষতি করব না, বরং ওকে সাহায্য করব। তাই চললে বুড়িমা, অনেক তো বেলা হয়ে গেল, আমাকে খাবার দেবে না? এই সাপটিকে দেখে আমি তোর খাবারের কথা ভুলে গিয়েছি। সাপটার গায়ে যেভাবে ক্ষত লেগে আছে, আচ্ছা আমি তোর গলা থেকে দড়িটা খুলে দিচ্ছি। তুই জঙ্গলে গিয়ে ঘাস পাতা খেয়ে আয়, ফিরে আসলে আমি তোকে খাবার দেব। বুড়ি ছাগলটির গলার দড়ি খুলে দিয়ে সাপটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বুড়িমা আমাকে কত ভালোবাসতো, এখন এই বিষধর সাপটিকে পেয়ে বুড়িমা আমাকে ভুলেই যাচ্ছে। আমাকে এখন নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে হবে। কি অবস্থায় না হয়েছে সাপটার! আমি সাপটির ক্ষত স্থানে একটু হলুদের গুঁড়া লাগিয়ে দেই, তাহলে ওর ব্যথাটা অনেকটাই কমে যাবে। তারপর বুড়ি সাপটির অনেক যত্ন করতে লাগলো। ছাগল সারাদিন
এদিক ওদিক ঘাস খেয়ে গেলে বাড়ি ফিরে এলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি তো আজ বিকেলে আমাকে গাছের পাতা পেড়ে দিলে না। ওই উঁচু গাছ থেকে তো আমি পাতাও পাড়তে পারি না। তুমি তো রোজ বিকেলে আমাকে পাতা পেড়ে দাও, তাহলে আজকে কেন দিলে না? এই সাপটার অনেক অসুখ রে, সারা গায়ে অনেক ক্ষত লেগে আছে। কোনো চিল বা বেজি ওর ওপর আক্রমণ করেছিল। ওকে একটু সুস্থ করে আমি তোকে খেতে দিচ্ছি। বুড়ির কথা শুনে ছাগলটি মন খারাপ করে গোয়াল ঘরে চলে গেল। এইদিকে বুড়ি সাপটিকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে ছাগলকে খাবার দেওয়ার কথাটাও ভুলে গেল। রে, তোর এখন কেমন লাগছে? কাল থেকে তো তুই কোনো কথাই বলিসনি আমার সাথে। বুড়িমা, তুমি কি আমার কথা বুঝতে পারবে? কেন পারবো না? সব পশু পাখির কথাই আমি বুঝতে পারি। তোরাই তো আমার সব, তোদের নিয়েই তো আমি পড়ে আছি। সত্যি তুমি অনেক ভালো গো বুড়িমা। বুড়িমা এখনো ওই সাপটিকে নিয়ে পড়ে আছে। সাপটিকে তো দেখছি বুড়িমা সাপটিকে কোলে করে নিয়ে আছে। তুই নিজে নিজেই চলে এসেছিস? কালকে তো আমি তোকে বেঁধে রাখতেই ভুলে গিয়েছিলাম। এখন তো তুমি আমার দিকে একটুও তাকাও না বুড়িমা। তুমি ওই সাপটিকে এখনো যেতে দাওনি। ওই সাপটিকে তুমি নিজের কাছে রেখো না। সাপটি যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। ওকে কোথায় যেতে দেব? দেখছিস না কত ছোট একটা বাচ্চা সাপ। তুই নিজের কথা ভুলে গেলি? তোকেও তো এত ছোট নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে। আমি তো তোমাকে দুধ দিতে পারি, কিন্তু ওই সাপ কি দেবে তোমাকে? তুমি শুধু শুধু ওই সাপটাকে নিজের কাছে রেখে দিয়েছো। ওর আমাকে কিছু দেওয়া লাগবে না, ও আমার কাছে এমনিতেই থাক। আজ থেকে ও আমার পোষা সাপ। সাপকে আবার কেউ পোষে নাকি? যেদিন ও তোমার কোনো ক্ষতি করবে সেদিন ঠিক তোমার ভুল তুমি বুঝতে পারবে। আজকে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। ছাগল সেখান থেকে রেগে মেগে চলে গেল। সাপটি ঘর থেকে বাইরে যেতেই ছাগলের সাথে তার দেখা হলো। এই দুষ্টু সাপ, তুই কেন যাচ্ছিস না বুড়িমার কাছ থেকে? তুই যেদিন থেকে এসেছিস সেদিন থেকে বুড়িমা আমার যত্ন কমিয়ে দিয়েছে। আমি আর তুমি দুজনেই বুড়িমার কাছে একরকম। তুমি বুড়িমাকে ভুল বুঝছো, কিন্তু বৃদ্ধ মানুষ, আর তাই তো আমাদের দুজনের একসঙ্গে খেয়াল রাখতে পারে না। তুই আসার আগে তো এমন হয়নি। বুড়িমার যে কি হয়েছে কে জানে। তুই আবার বাইরে বেরিয়ে এলি কেন? বুড়িমা তো সারাক্ষণ কোলের কাছেই তোকে রেখে দেয়। বুড়িমার কোলের উপর বসে থাকলে তো তোর খাবার জুটে যায়। এখন তো বুড়িমা আমার দুধ নিজে না খেয়ে তোকে খাইয়ে দেয়। তুমি আমার সঙ্গে এভাবে ঝগড়া কেন করছো? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিলাম। তোর মতো বিষাক্ত সাপের সাথে আমি কোনো বন্ধুত্ব করতে চাই না। আর একবার যদি তুই আমার কাছে এসেছিস বন্ধুত্ব করতে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। এতদিন হয়ে গেল, তাও এই বিষাক্ত সাপটা এই বাড়ি থেকে নড়ছেই না। আর নড়বেই বা কেন? বুড়িমা যে যত্ন করে ওকে, এবার আমাকেই কিছু একটা করতে হবে। ছাগল একটা দুষ্টু পরিকল্পনা করে বুড়ির ঘরে গেল। গিয়ে ছাগল সাপটিকে নিজের পায়ে চেপে ধরলো। কি করছো তুমি? আমার অনেক ব্যথা লাগছে। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ব্যথা লাগছে আমার। ছেড়ে দেবো তোকে? অনেক জ্বালিয়েছিস আমাকে এই কয়টা দিন। আজকে তো আমার পায়ের আঘাতে তোকে আমি মেরেই ফেলবো। বুড়িমা, তুমি কোথায়? আমাকে তুমি বাঁচাও বুড়িমা, বাঁচাও আমাকে। সাপের চিৎকার শুনে বুড়িমা সেখানে চলে এলো। এ কি করছিস তুই? ওকে ছেড়ে দে, ও তো তোর শক্ত খুরের আঘাতে মরে যাবে। ছাগল বুড়িমার কথা শুনে সাপটিকে ছেড়ে দিল। আহারে, তুই সাপটিকে কেন আঘাত করলি? ও যদি তোকে কামড়ে দিত? না না বুড়িমা, আমি কি করে আমার বোনকে কামড়ে দিতে পারি বলো? ও ছোট থেকে হিংসুটে ছিল, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম, আর আজও আমি ওকে ভালোবাসি। তাই তো আমি ওর সমস্ত আঘাত সহ্য করেছি।
আমি তোর বোন হতে যাব কেন? তুই তো একটা সাপ আর আমি একটা ছাগল, এটা তো কোনো দিনও সম্ভব না। বুড়িমার কাছে আসার আগে কি তোর মনে ছিল যে তোর একটা বোনও ছিল? হ্যাঁ, আমার একটা বোন ছিল, কিন্তু সে তো হারিয়ে গিয়েছিল। আসলে আমি তো সে হারিয়ে যাব সেই দিন আমার পায়ের নিচে এক নাগিন পড়ে, তারপর সে আমাকে কামড়ে দিতে চায়। তখনই আমি তার কাছে অনেক মিনতি করি, পরে সে আমাকে রেগে মেগে অভিশাপ দেয়, আর তার অভিশাপের জন্যই আমি এমন নাগিন হয়ে যাই। তুই তোর নিজের বোনকে এভাবে আঘাত করলি, আর এতদিন তোর এই বোনকে নিয়ে হিংসায় জ্বলছিলি। আমার অনেক ভুল হয়ে গেছে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো কারোর সাথে এভাবে হিংসে করব না। ছাগল এমনটা বলে কান্না শুরু করে দিল। তখনই সেই সাপ তার অভিশাপ থেকে মুক্ত হলো, যে সাপ থেকে একটা সুন্দর ছাগলে পরিণত হলো। আমি আজকে আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার পোষা সাপ ছাগলে পরিণত হলো। আমার আজ থেকে দুটো ছাগল। সোমপুর নামক এক গ্রামে থাকতো ভোলা আর তার বউ মেঘা। ভোলা ছিল খুব অলস প্রকৃতির, ও কখনো কোনো কাজ করত না। গ্রামের সবাই তাকে অলস ভোলা বলেই ডাকতো। আর তার বউ মেঘা তার অলসতা নিয়ে খুব বিরক্ত ছিল। কই গো, ওঠো, সকাল থেকে দুপুর হতে চললো, তারপরেও তোমার ওঠার কোনো নামগন্ধ নেই। কই গো, ওঠো, ওঠো বলছি, না হয় এক্ষুনি গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। ওঠো বলছি, এক্ষুনি ওঠো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাও, স্নানটাও সেখানে হয়ে যাক। আর কষ্ট করে উঠার কি দরকার বলো গিন্নি? বেশি কথা বলে না, সকাল থেকে আমি কাজ করে মরছি। রান্না হয়েছে, খেয়ে আমাকে এবার উদ্ধার করো। উঠছি, যাও যাও, খাবার নিয়ে আসো। একে নিয়ে যে আমি কোথায় যাই আর পারি না বাপু, এমন অলস লোক আমি আমার বাপের জন্মেও দেখিনি। মেঘা যখন এভাবে বলছিল, তখন এক সাধু বাবা তাদের দরজায় এসে দাঁড়ায় আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমি খুব ক্ষুধার্ত, আমাকে আমাকে কিছু খেতে দিবে গো? সাধুর ডাক শুনে মেঘার ভোলা দুজনেই বাইরে বেরিয়ে আসে। আরে সাধু বাবা, আপনি আমাদের বাড়িতে আসুন, আসুন, ভেতরে আসুন। কি সৌভাগ্য আপনি এসেছেন। গিন্নি, ও গিন্নি, সাধু বাবার খাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর মেঘা তাড়াতাড়ি করে সাধু বাবার খাওয়ার আয়োজন করে। সাধু বাবা পেট ভরে খাবার খায়। মা, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার অনেক যত্ন করেছো। আমি তোমাদের একটা বর দিতে চাই, বলো কি চাই? সত্যি বলছেন সাধু বাবা? যা চাইবো তাই দিবেন? হ্যাঁ, তবে ঠিক একটিই বর নিতে পারবে। আপনি আমাকে এমন কোনো বর দিন যার সাহায্যে আমার কোনো কাজই করতে না হয়, আমি যেন সারাদিন আরাম করতে পারি। তবে এটাই তোমার ইচ্ছে। ঠিক আছে, তবে তাই হবে। আমি কাজের জন্য একটা রাক্ষস রেখে যাচ্ছি, সে তোমরা যা বলবে তাই করবে। তবে তাকে সব সময় কাজের উপর রাখতে হবে। যদি তোমরা কখনো সেই রাক্ষসকে কাজ দিতে না পারো, তবে সেই রাক্ষস তোমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মেঘা চিন্তায় পড়ে যায়। সে কি গো, সাধু বাবা এইসব কি বলে গেল?
যদি ওকে আমরা কাজ না দিতে পারি তবে যে ও আমাদেরকে মেরে ফেলবে। ধুর গিন্নি, তুমি ভয় পেও না তো, এসব নিয়ে চিন্তা করার কিছুই নেই। দেখবে আমি রাক্ষসকে কিভাবে কাজের উপর রাখি। তখনই সেখানে হুট করে একটা রাক্ষস চলে আসে। আমি চলে এসেছি, এবার আমাকে তোমরা কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য তুমি চাল ডাল নিয়ে আসো। বলার কিছুক্ষণের মধ্যেই রাক্ষস সবকিছু নিয়ে আসে। তা দেখে মেঘার ভোলা দুজনেই অবাক হয়ে যায়। একে এত তাড়াতাড়ি ও কাজ শেষ করে দিল? আমরা এত কাজ পাবো কোথা থেকে গো? আমাকে কাজ দাও, আরো কাজ দাও। আমার জমি হাল চাষ করে দাও। রাক্ষস এক মুহূর্তের মধ্যে তার জমিও চাষ করে ফেলে। কাজ দাও আমায়, না হয় তোমাদেরকে এক্ষুনি মেরে ফেলবো। তাড়াতাড়ি কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য একটা বিশাল রাজপ্রাসাদ বানিয়ে নিয়ে এসো। এক্ষুনি দিচ্ছি। রাক্ষস কিছুক্ষণের মধ্যেই একটা বড় প্রাসাদ বানিয়ে দেয়। এবার তো আর মেঘাদের কাছে কোনো কাজই নেই, কি করবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। অনেক কাজ হলো, এবার আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও জলদি। এরপর মেঘা তাড়াতাড়ি করে রাক্ষসকে খেতে দেয়। রাক্ষস মুহূর্তে সব খেয়ে নেয়। মেঘা আরো খাবার এনে দেয়, সেগুলো রাক্ষস খেয়ে নেয়। খাওয়া হতেই এবার আমাকে কাজ দাও। এবার এবার কাজ কই পাই গিন্নি? আমি ব্যবস্থা করছি। রাক্ষস যাও, একটা কুকুরের লেজ সোজা করে নিয়ে এসো। এবার কি করে করবে রাক্ষস এটা? কুকুরের লেজে কখনোই সোজা হয় না।